আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়, আমি ঠোঁটকাটা। আপনাদের প্রত্যেককে প্রাইম টাইমে TV9 বাংলায় স্বাগত জানাই। কাল আইনজীবীর পোশাক পরে হাইকোর্টে গিয়েছিলেন সওয়াল করতে। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতায় এনে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে রাজ্য প্রশাসনের স্ক্যানারে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। আরজিকর কাণ্ডের গোড়া থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিলোত্তমার মা অভিযোগ করেছিলেন, পুলিশ প্রথম থেকেই তাঁদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছিল, নানাভাবে মানসিকভাবে চাপ তৈরি করা হয়েছিল, এমনকি মেয়ের মৃতদেহের ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে দেওয়া হয়নি। প্রথম দিকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল তাদের, তিলোত্তমার বাবা মাকে। অথচ সেই সময় ক্রাইম সিনে এমন অনেক অবাঞ্ছিত লোকজনকে দেখা গিয়েছিল যাদের সেখানে থাকার কথা নয়। ক্রাইম সিন যেখানে অপরাধ ঘটেছিল, যারা তখনকার শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ বৃত্তের লোকজন বলেই সাধারণ মানুষও তাদের চেনে। ক্রাইম সিনে যাদের থাকার কথা নয় তারা ছিলেন। পুলিশের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগটা ছিল টাকা অফার করা, প্রলোভন দেখানোর অভিযোগ। তিলোত্তমার মা বাবার অভিযোগ ছিল, টাকা অফার করেই পুলিশ সেদিন তাদের মুখ বন্ধ করতে চেয়েছিল। তিলোত্তমার মা বাবার অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে দোষীদের আড়াল করতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। উপরমহল থেকে নির্দেশ না এলে পুলিশ আগ বাড়িয়ে কেন নির্যাতিতার পরিবারকে টাকা অফার করতে যাবে? এই প্রশ্ন শুধু তাদের নয়, রাজপথে নেমে আসা, রাত দখল করা অগণিত মানুষের মনেও এই প্রশ্নগুলো সেদিনও ঘুরপাক খেয়েছিল, আজও ঘুরপাক খায়। প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক। রাজ্যে পালাবদলের পরে সেই সব প্রশ্নের জট খুলতেই 3 আইপিএস অফিসারকে আজই সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী। আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা, এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। অর্থাৎ যদি আমি সংক্ষেপে বলি তাহলে শুভেন্দু আরজিকর কাণ্ডে তো বটেই, আরও নানাবিধ ঘটনায় দেখাবো একের পর এক পাতা উল্টে দেখছেন। একে বলে পাতা উল্টে দেখা। বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখোপাধ্যায়, এই নামগুলির সঙ্গে এখন সাধারণ মানুষও ভালোভাবে পরিচিত। আন্দোলন করা জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের শিরদাঁড়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারা কলকাতা পুলিশের কর্তাদের শিরদাঁড়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। চাপের মুখে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা। বিনীত এখন এডিজি আইবি। আর এক আইপিএস অভিষেক গুপ্তা সেই সময় ছিলেন ডিসি নর্থ। তিলোত্তমার পরিবারের অভিযোগ ছিল, আইপিএস অভিষেক গুপ্তাই টাকা অফার করেছিলেন তাদের। ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে চরম গাফিলতির অভিযোগ ওঠায় চাপের মুখে
অভিষেককেও সরিয়ে দিতে বাধ্য হয়েছিল তখনকার সরকার। এখন সেই অভিষেক গুপ্তা ইএফআর 2nd ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার। আরজিকর কাণ্ডে কেন বিভাগীয় তদন্তের মুখে অভিষেককে পড়তে হলো বুঝতেই পারছেন। রাত্রিবেলা যখন আমার মেয়ের দেহ আমাদের উপরে নিয়ে গিয়ে শোয়ানো হয়েছিল, তখন আমাকে ঘরের একটা সাইডে নিয়ে গিয়ে একটা কোণার মধ্যে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করছিল। কত টাকা? একটা বান্ডিল, একটা বেশ মোটা সোটা একটা বান্ডিল, কত টাকা জানি না। তখন আমি বলেছিলাম আপনার যে আইপিএস লোগোটা লাগাতে যে পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, মেয়েটাকে অপমান করবেন না। এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। উনি প্রথম দিন থেকেই বলে আসছেন যে মাটি খুঁড়ে অপরাধীদের বের করব, তার একটা ধাপ শুরু করলেন। অনেক তথ্য পাওয়া যাবে। বিনীত গোয়েল সমস্ত ব্যাপারটা জানেন। বিনীত গোয়েলের তো জানারই কথা, তিনি তখন কলকাতার নগরপাল ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন। পুলিশের হয়ে আত্মপক্ষ সমর্থনে যাকে বারবার সাংবাদিকদের মুখোমুখি বসানো হতো, সেই ইন্দিরা মুখোপাধ্যায়, তিনিও কি কিছু জানতেন না? আরজিকর কাণ্ডের সময় ইন্দিরাই ছিলেন ডিসি সেন্ট্রাল। তিনি দুটো স্টিল ছবি দেখিয়ে দাবি করেছিলেন তদন্তকারী ছাড়া ক্রাইম সিনে মানে ক্রাইম স্পটে ওই সেমিনার হলে বহিরাগত কেউ ছিলেন না। পরে TV9 বাংলা ছবি দেখিয়ে বারবার একথা প্রমাণ করেছে ইন্দিরা মুখোপাধ্যায় অনেক কিছুই হয়তো আড়াল করতে চাইছেন। আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসকরা ক্রাইম সিনে কি করছিলেন সেই প্রশ্ন মনে করে দেখুন। TV9 বাংলায় প্রথম তুলেছিল এবং সব থেকে বেশি তুলেছিল। এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লনেট সিপি স্যার আছেন, তারপরে কিন্তু FSL এ যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল CP 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভ্যান্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু FSL এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন, আমাদের AC DDI আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP 1 ছিলেন ওখানে আছেন, এবং FSL এর স্টাফ আছে। ইন্দিরা মুখার্জি তিনি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিচ্ছিলেন অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম, তারপর প্রসূন চট্টোপাধ্যায়, এরা ছিল, এরা নাকি বিভিন্ন ধরনের এক্সপার্ট ছিল। এটা ইন্দিরা মুখার্জি মিথ্যে কথা বলেছেন। আমার মেয়ের সঙ্গে যারা রাতে ডিনার করেছিল তাদেরও আমি মানে তদন্ত চাই। ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট। দেখুন, তখন স্বাস্থ্য দপ্তর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, পুলিশটাও তিনিই দেখতেন, অর্থাৎ স্বরাষ্ট্র। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যা বলেছিলেন এই টাকা নিয়ে, সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল বিস্তর। তিনি বলেছিলেন 10 লক্ষ টাকা তো আমরা দিতেই পারি। পরে যদিও তিনি অস্বীকার করেন। মনে করানোর জন্য একটু শোনাই। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে।
হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। এমন হতেই পারে যে জনমানসে ওই কথা বলার পর নেগেটিভ রিয়াকশন দেখেই তৎকালীন মুখ্যমন্ত্রীকে তার অবস্থান বদল করতে হয়েছিল। দেখা যাক পুলিশের বিভাগীয় তদন্তে ঠিক কি উঠে আসে। আইপিএস অভিষেক গুপ্তা কি সত্যি তিলোত্তমার মাকে টাকা অফার করেছিলেন? তিনি কি উপরতলার নির্দেশ পালন করেছিলেন? কারা সেই উপরতলা? আজ তিলোত্তমার মা সরাসরি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আরজিকর কাণ্ডে পুলিশি গাফিলতির তদন্তে নতুন সরকারের পুলিশ কি কান টেনে মাথার কাছেই পৌঁছতে চাইছে? তারা যে টাকাটা অফার করতে গেছিলেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে, এটা কিন্তু বুঝতে হবে আগে। বলির পাঁঠা কেউ হোক এটা আমি চাইব না, কিন্তু তারা সেদিন নিরপেক্ষ তদন্ত করেননি, এটা বাংলা সবাই জানে। বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী ছিলেন, তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। যদি জিজ্ঞাসাবাদ করা দরকার হয় তাহলে পুলিশদের সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করি। তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, সব কিছুই তখন মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে, উনিই করেছেন। তিলোত্তমার মা এখন পানিহাটির বিধায়ক। আরজিকর নিয়ে নাড়াচাড়া যে হবেই, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিলোত্তমার মাকে মাথায় হাত রেখে কথা দিয়ে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। बेटियों के साथ हुए हर अन्याय, हर केस की फाइल खुलेगी। अपराध करने वाले और अपराधियों को बचाने वाले कोई नहीं बचाएगा, कोई नहीं बचाएगा। মোদিজি বলে গেছিলেন যে আমার মাথায় হাত রেখেছিলেন এবং বলেছিলেন 4 তারিখের পর ফাইল নতুন করে খোলা হবে। আন্ডার দ্য লিডারশিপ অফ দি চিফ সেক্রেটারি অ্যালং উইথ হোম সেক্রেটারি, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। কিছুটা স্বস্তি পাচ্ছি, মানে বিচারের দিকে আমি আরো একটা ধাপ এগোলাম। অনেকেই বাকি আছে এখনো আমাদের এলাকার, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি। রাজনৈতিক যে বক্তব্য ছিল, আজ ঘটনাচক্রে সরকারে এসে সিবিআই তদন্ত চলাকালীন আবার ব্যাক টু স্টেট গভর্নমেন্ট। খুব ব্রুটাল অ্যান্ড কিলিং, ওসব ওই পার্টটাতে আমরা ঢুকছি না। আইনি দিকগুলো আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছেন এবং আইন বিশেষজ্ঞরা আছেন তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। জেলের ভেতরেও ঘুঘুর বাসা ভাঙতে এবার সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দুষ্কৃতীদের সঙ্গে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের যোগসাজশের দাবি এবং অভিযোগ করলেন খোদ মুখ্যমন্ত্রী। বাজেয়াপ্ত করা হয়েছে 23টি স্মার্টফোন। সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে প্রেসিডেন্সি জেল সুপার সহ 2 জনকে সাসপেন্ড করলেন শুভেন্দু। আমরা 4 ঘন্টা রেড করলাম উইদিন দি প্রেসিডেন্সি জেল। এই করে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা ভাবতে পারবো না ওখানে রাখবে মোবাইল, ও জায়গাগুলো থেকে আমরা উদ্ধার করতে পেরেছে। এটা আমাদের একটা আই ওপেনার। অ্যান্ড টোটাল অফ 23 মোবাইলস হ্যাভ বিন রিকভার্ড। এরপরে আমরা 23 হ্যাজ বিন রিকভার্ড, 23। তো এরপর অ্যাজ পার দি ল আমরা কেস করবো। এটা কেস করে কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কার সঙ্গে কথা হলো, এগুলো ফার্দার ইনভেস্টিগেশন উইল বি ক্যারিড অন। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রথিন ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মধ্যমগ্রাম পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তৎকালীন পুরপ্রধান তথা তৃণমূল বিধায়ক রথিন ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির। এর আগে 5 বার ইডির তলব এড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আজ অবশেষে সকাল 10:15 নাগাদ হাজিরা দেন ইডি দফতরে। মধ্যমগ্রাম পুরসভার বর্তমান চেয়ারম্যানকে সঙ্গে নিয়েই
ইডি দফতরে পৌঁছে যান রতিন ঘোষ। জিজ্ঞাসাবাদ শেষে প্রায় 9.5 ঘন্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে যান রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। পুরনিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। আমি কিছু বলবো না, আমার কাছে যা যা পেপার চেয়েছে আমি দিয়েছি। ডকুমেন্ট দিয়ে মানে সেটা কি আয় ব্যয় সংক্রান্ত সেই সমস্ত যা যা ওরা জানতে চেয়েছে সেটা জেনে। পুরনিয়োগ দুর্নীতি নিয়ে মধ্যমগ্রাম পুরসভায় দুর্নীতি হয়েছে কিনা এই সংক্রান্ত বিষয়গুলি জানতে চাইছে। কি জানতে চেয়েছে ওনাদের কাছে আবার আসতে বলা হয়েছে, বললে জানাবে।